ঠিক আছে, আমরা তোমরা কি একটু স্লাইড গুলো দেখতে পারতেছো? জি আচ্ছা, স্যার। স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে। সেকেন্ডলি হলো, তোমরা কি লেখাপড়া করতেছো কিছুটা? তো তোমরা কি লেখাপড়ার পাশাপাশি একটু স্লাইড গুলো, বিভিন্ন টিচারদের যে কোর্স গুলো পড়ানো হচ্ছে এগুলো কি একটু দেখে যাচ্ছ? কি মামুন আছো? মামুন, মামুন আছো? রাশিদুল, নাজমুল, তো জি তোমরা স্যার। এই তোমাদের অন্য কোর্স গুলোতে কি টিউটোরিয়াল নিয়েছে? না স্যার, কোনো স্যার কোর্সে টিউটোরিয়াল হয় না এখনো। মানে টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট কোনো কিছু কেউই নেয় নাই, তাই না? স্যার পারিজা ম্যাম শুধু একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে আর কি। ও, আচ্ছা, দেখি ঈদটা শেষ হয়ে যাক। যেহেতু তোমরা টিকার করছো তো, কি বলে, নিবন্ধন রেজিস্ট্রেশন করতেছো? জি স্যার, রেজিস্ট্রেশন করছি স্যার। সাভার কবে টিকা আসবে সেটা তো জানি না স্যার। আচ্ছা, এটা তোমাদের কোনো ডেট দেয় নাই? না স্যার। এটা ইউনিভার্সিটি? আমরা যারা নতুন করছি তারা স্যার ভার্সিটির ওয়েবসাইটে করছি, কিন্তু সুরক্ষা অ্যাপে স্যার আমাদের এখনো হচ্ছে না। ও, বুঝতে পারছি। আর যাই হোক, হয়তো এইগুলো কি বলে, কি পরিমাণ লাগবে এটা জেনে হয়তো একটা সময় করে দেবে। ইউনিভার্সিটির সাথে কানেকশনে থাকো। তো যেহেতু স্টুডেন্টদেরকে প্রায়োরিটি বেসিসে দেওয়া শুরু করতেছে, মনে হয় শর্টলি হয়তো সামনে আশা করতে পারি যে ইউনিভার্সিটি গুলো খুলতে পারে। ঈদের ভ্যাকেশনটা পার হয়ে যাওয়ার পরে তারপরে প্রয়োজনে অ্যাসাইনমেন্ট হোক, টিউটোরিয়াল হোক, ভাইবা হোক, হয়তো ধীরে ধীরে আগাতে পারি। জি স্যার। আমাদের আগের ব্যাচের পরীক্ষাও অনলাইনে হওয়ার সম্ভাবনা আছে। ডেট অবশ্য আমরা প্রাইমারিলি চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কোন দিকে আগায়। আচ্ছা, আমরা গত ক্লাসে ক্রিটিক্যাল মাইসিলি কনসেন্ট্রেশন কি, মাইসিলি কি, এদের উপর বিভিন্ন ফ্যাক্টরের ইফেক্ট, এই জিনিসগুলো আলোচনা করতেছিলাম। বাট সিএমসিটা কিভাবে বের করতে হয় এই জিনিসটা ওই দিন স্লাইডে অ্যাড করা ছিল না, এই জন্য আমি দেখাতে পারি না। আজকে এটা একটু পাশাপাশি করে যাই। তাহলে সিএমসিটা কি বলেছিলাম, যে সারফেক্টেন্ট গুলো একটা মিনিমাম সারফেক্টেন্ট কনসেন্ট্রেশনে, যে পরিমাণ সারফেক্টেন্ট কনসেন্ট্রেশন হলে সারফেক্টেন্ট গুলো সেলফ অ্যাগ্রিগেশনের মাধ্যমে একটা অ্যাগ্রিগেট তৈরি করে, স্ফেরিক্যাল হোক বা অন্য আদার কোনো ফর্মে হোক, সেই মিনিমাম কনসেন্ট্রেশনটাকে আমরা ক্রিটিক্যাল মাইসিলি কনসেন্ট্রেশন বলে। এখন এইটাকে বিভিন্ন মেথডের মাধ্যমে বের করা যায়। দেখো, আমি অনেকগুলো মেথড দিয়েছি। একদম সিম্পল হচ্ছে কন্ডাক্টিভিটি মেজারমেন্ট মেথড, সারফেস টেনশন মেজারমেন্টস, অপটিক্যাল প্রেসার, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতেও করা যায় ডাইসোলিবিলাইজেশন টেকনিকের মাধ্যমে, অথবা ইয়েতেও ইউভি নিয়েও করা যায়। ডাইসোলিবিলাইজেশন টেকনিক এটাও ইউভি দিয়ে করতে হয়, এই জন্য ব্র্যাকেটে এটা দিয়েছে। আল্ট্রাসাউন্ড ভেলোসিটি মেজারমেন্ট, সাউন্ড মেজারমেন্টের মাধ্যমে, সাউন্ড ভেলোসিটি মেজারমেন্টের মাধ্যমে এটা করা যায়। এফটিআইআর, ফ্লোরোসেন্স স্পেকট্রোস্কোপি, ডেনসিটি মেজার করে বের করা যায়, ভিসকোসিটি মেজার করে বের করা যায়। এনএমআর স্পেকট্রোস্কোপিতে প্রোটনের কেমিক্যাল শিফট বের করে, এটা প্রোটন অথবা কার্বন 13 এর কেমিক্যাল শিফট বের করে সিএমসি বের করা যায়। লাইট স্ক্যাটারিং এর মাধ্যমে এটা বের করা যায়। তো এই যে অনেকগুলো দেখো মেথড বলেছি, প্রত্যেকটা মেথডই কোনো না কোনো ফিজিক্যাল প্রপার্টিস মেজার করতে হয়, তাই না? ডেনসিটি মেজারমেন্ট, তাহলে আমরা এই টেকনিকে ডেনসিটি মেজার করব, ভিসকোসিটিতে ভিসকোসিটি মেজার করব, কন্ডাক্টিভিটিতে আমরা
সলিউশনের কন্ডাক্টিভিটি অর্থাৎ মুভমেন্টের মোবিলিটির উপর ডিপেন্ড করে আমরা কন্ডাক্টিভিটি পাবো। সারফেস টেনশন মেজারমেন্টের মাধ্যমে আমরা ওই সিস্টেমের বা সারফেক্টেন্স সলিউশনের আমরা সারফেস টেনশন পাবো। এই যে প্রত্যেকটা ফিজিক্যাল প্রপার্টিস এর মাধ্যমে অনেকগুলো প্রায় 11টা টেকনিক আমি এখানে মেনশন করেছি, আরো আছে যেগুলোর মাধ্যমে আমরা ক্রিটিক্যাল মাইসিলি কনসেন্ট্রেশন আমরা বের করতে পারি। তো আসলে মূলত এই সারফেক্টেন্ট গুলো আমরা ক্লাসিফিকেশন এর আগে আলোচনা করেছিলাম। আয়নিক হতে পারে, নন আয়নিক হতে পারে, জুইটার আয়নিক হতে পারে। নন আয়নিক সেটা আয়নাইজ হবে না সলিউশন মিডিয়াতে, বাট আয়নিক এবং জুইটার আয়নিক ফর্ম এগুলো কি হবে, আয়নাইজড ফর্মে থাকবে। তা আয়নাইজড ফর্মে যদি থাকে, সাপোজ ধরো অ্যানায়নিক অথবা ক্যাটায়নিক, এই সমস্ত সারফেক্টেন্ট গুলো কি হয়, আয়নাইজেশন ফর্মে থাকে। তাহলে আমরা যেমন কন্ডাক্টিভিটি মেজারমেন্টের এটা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখবো যে আয়নিক সারফেক্টেন্ট গুলো ইলেকট্রোলাইটের মতো কাজ করে এবং সলিউশনের মধ্যে আয়নাইজ হবে। মনে করো সিটাপ, সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। হ্যাঁ, এটা একটা সারফেক্টেন্ট। তো এখানে এটা আয়নাইজ হয়ে সিটাপটা এটা আয়নাইজ হয়ে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম আয়ন পজিটিভ আয়ন তৈরি করবে, বিটা ব্রোমাইড আয়ন তৈরি করবে। তাহলে এসডিএস যদি হয়, সোডিয়াম ডোডেসাইল সালফেট, সোডিয়াম ডোডেসাইল এটা একটা নেগেটিভ, না এই সালফেট পর্যন্ত নেগেটিভ পার্ট থাকবে, আর সোডিয়াম আয়নটা কাউন্টার আয়ন হিসেবে সলিউশনের মধ্যে থাকবে। তাহলে যে মূল অ্যাক্টিভ পার্ট যেটা, এটা যেটা আয়নাইজেশনে যাবে এবং আয়নাইজড অবস্থায় সলিউশনের মধ্যে থাকবে, তাহলে কি হবে, আমরা যদি কনসেন্ট্রেশন বাড়াতে থাকি, দুইটা প্রক্রিয়া। একটা হলো যে কনসেন্ট্রেটেড সলিউশন আমরা টাইট্রেশন যেভাবে করি ওয়াটারের মধ্যে অথবা সলভেন্টের মধ্যে, টাইট্রেশনের মতো বুরেট দিয়ে গ্রাজুয়ালি আমরা কনসেন্ট্রেটেড সলিউশন অ্যাড করতে পারি। তাহলে প্রত্যেক অ্যাডিশনের পরে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, বাড়তে থাকবে। আরেকটা কাজ করা যায়, একটা সিরিজ অফ সলিউশন তৈরি করা যায়, 10টা 15টা বা 20টা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সারফেক্টেন্ট সলিউশন তৈরি করা যায়, যার মধ্যে ডিফারেন্ট কনসেন্ট্রেশন থাকবে। দুইভাবেই সম্ভব। তো বারবার তৈরি করলে যেহেতু কনসেন্ট্রেশন এরর হওয়ার সম্ভাবনা, এই জন্য আমরা সাধারণত একটা কনসেন্ট্রেটেড সলিউশন তৈরি করি, ওই সলিউশনটাই গ্রাজুয়ালি মাইক্রো পিপেট, গ্রাজুয়েটেড পিপেট অথবা বুরেটের মাধ্যমে আমরা গ্রাজুয়ালি সলভেন্টের মধ্যে অ্যাড করতে পারি। আচ্ছা, তাহলে কি হবে, এই তোমার মনে করো 50 ml বা 30 ml অথবা 20 ml সলভেন্টের মধ্যে আমি কনসেন্ট্রেটেড সারফেক্টেন্ট যোগ করছি, তাহলে প্রত্যেক অ্যাডিশনের পরে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। যেহেতু কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে এর নাম্বার অফ আয়নস বেড়ে যাচ্ছে, কাজে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। যেমন আমরা এই প্লটে এই যে এই ফিগারটাতে দেখো, আচ্ছা এই ফিগারটাতে দেখো, এই যে এক্স অ্যাক্সিসে আমরা কনসেন্ট্রেশন অফ সিটাপ ক্যাটায়নিক সারফেক্টেন্ট এর কনসেন্ট্রেশন আমরা প্লট করেছি, রাইট দিকে বাড়তেছে। আর ওয়াই অ্যাক্সিসে কন্ডাক্টিভিটি, স্পেসিফিক কন্ডাক্টিভিটি মাইক্রোসিমেন পার সেন্টিমিটার, এটা ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে কনসেন্ট্রেশন, সিটাপের কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে দেখো শার্পলি এবং আর স্কয়ার ভ্যালু ভেরি লিনিয়ারলি কি বলে
কন্ডাক্টিভিটি বেড়ে গেছে, বাড়তে 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 একটা পর্যায়ে এসে দেখো এই স্লপটা অথবা এই লাইনটা এইভাবে উপর দিকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু না, যে এই জায়গাতে এই কনসেন্ট্রেশনে এসে এটা ডেভিয়েট করেছে, যে যেইভাবে বাড়তেছিল কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে না বেড়ে স্পেসিফিক কন্ডাক্টিভিটি বেড়েছে, বাট কম বেড়েছে, যার কারণে ডিফারেন্ট আরেকটা স্লপ হয়েছে। এই পর্যন্ত আগে একটা স্লপ, পরের স্লপটা কম হয়েছে। এই যে ডেভিয়েশন, এটা হলো কন্ডাক্টিভিটির ক্ষেত্রে। আমরা আদার মেথড গুলোতেও যখন আমরা ডেনসিটি মেজার করব, ভিসকসিটি মেজার করব, সারফেস টেনশন মেজার করব, তখনও এরকম, যেমন সারফেস টেনশন একটু পরে আলোচনা করব। ওয়াটারের যে সারফেস টেনশন, আনব্যালেন্সড ফোর্স, সারফেক্টেন্ট দিলে ওইটা নিউট্রালাইজ করতে থাকবে আনব্যালেন্সড ফোর্স, কাজে সারফেস টেনশন কমতে থাকবে। কমতে কমতে একটা পর্যায়ে এসে ওই ডিক্রিজ রেটটা কমে যাবে, অর্থাৎ প্ল্যাটিউ এই টাইপের চলে আসবে। তখন আমরা একটা ব্রেক পাবো। সেখান থেকে সিএনসি আমরা ধরে নেব যে এখানে কোন একটা ঘটনা ঘটেছে। যেমন এখানে কন্ডাক্টিভিটির জায়গায় ধরো নাম্বার অফ সারফেক্টেন্টের অ্যাক্টিভ আয়নের পরিমাণ বাড়তেছিল, কন্ডাক্টিভিটি বাড়তেছিল। এই কনসেন্ট্রেশনে এসে যদি অ্যাগ্রিগেশন শুরু হয়েছে, অ্যাগ্রিগেশন হলে মনে করো একটা পার্টিকুলার একটা আয়ন যে পরিমাণ মোবিলিটি শো করবে, যখন 10টা আয়ন একসাথে অ্যাগ্রিগেট তৈরি করেছে, তখন সেটা ভারী হওয়ার কারণে সে মোবিলিটি আর ওইভাবে শো করতে পারবে না। একদম হালকা পাতলা মানুষ যেভাবে দৌড়াতে পারে, খুব ফ্যাটি, হ্যাঁ, স্বাস্থ্যবান মানুষ, এই ফ্যাটি মানুষ, বেশি ওয়েট সম্পন্ন মানুষ, এরা ওইভাবে দৌড়াতে পারবে না। হ্যাঁ, তো অ্যাগ্রিগেট যখন বড় তৈরি হয়, তখন এটা বড় হওয়ার কারণে সেটা আর মোবিলিটি শো করতে পারবে না, মোবিলিটি কমে যাবে, যার কারণে আমরা কন্ডাক্টিভিটি কম পাবো। এই জন্যই ঘটনাটা এটা। তো যেহেতু এই প্রপার্টিসটা কন্ডাক্টিভ মেজারমেন্টের মাধ্যমে এই যে ডেভিয়েশন হয় অ্যাগ্রিগেশন ফরমেশনের কারণে, এই প্রপার্টির কারণেই আমরা এখানে যে ব্রেক পাচ্ছি, ডেভিয়েশন পাচ্ছি, এইটাই দিস ইজ দ্য প্রুফ ফর দ্য স্টার্ট অফ অথবা ইনিশিয়েশন অফ অ্যাগ্রিগেশন। হ্যাঁ, এই জন্য আমরা এই প্রপার্টিজ ব্যবহার করে আমরা সিএমসি বের করতে পারি। তাহলে আমরা না আচ্ছা, তাহলে আমরা এখানে কন্ডাক্টিভিটি ইউজ করে আমরা সিএনসি বের করতে পারি। সেটা কিভাবে করতে পারি? মূল থিওরিটা হচ্ছে এটা, যে আয়নিক সারফেক্ট্যান্ট গুলো ইলেকট্রোলাইটের মতো কাজ করে, আয়নাইজেশনে যায় সলিউশনে, কাজে যে আয়নগুলো প্রডিউস করে, এই নাম্বার অফ আয়ন কনসেন্ট্রেশন, সারফেক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, কাজে কন্ডাক্টিভিটি এটাও বাড়তে থাকে সারফেক্ট্যান্ট কনসেন্ট্রেশনের সাথে। কিন্তু একটা সার্টেন কনসেন্ট্রেশনে যখন ডেভেলপ করে, তখন আর কন্ডাক্টিভিটি এই হারে বাড়ে না, যার কারণে আমরা একটা ডেভিয়েশন লক্ষ্য করি। এবং এর যেখান থেকে ডেভিয়েশনটা শুরু হয়, আমরা বুঝতে পারি যে এটা দিস ইজ ডিউ টু দ্য ফরমেশন অফ মাইসিলি ফরমেশন। মাইসিলিটা যে অ্যাগ্রিগেট বড় লার্জ আকারের, কাজে এর মোবিলিটি কমে যায়, কাজে এটা কি বলে সারফেক্ট্যান্ট কন্ডাক্টিভিটি কমতে থাকে। তাহলে আমরা সিএনসিটা বের করব কিভাবে? আমরা যদি স্পেসিফিক কন্ডাক্টিভিটি ভার্সাস কনসেন্ট্রেশন অফ সারফেক্ট্যান্ট কনসেন্ট্রেশন প্লট করি, তাহলে এরকম আমরা একটা ব্রেক পাবো, যে দুইটা ডিফারেন্ট স্লপ থাকার কারণে আমরা শার্প একটা ব্রেক পয়েন্ট পেয়েছি। এই যে অ্যারো দিয়ে দেখেছি যে সিএমসি এখানে সিটাপের জন্য 1.17 পেয়েছি, হয়তো হায়ার টেম্পারেচার হবে, সাপোজ ধরো 308 বা 310 ডিগ্রি সেলসিয়াস হয়তো, কেলভিন হয়তো হবে, 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে একটা ভ্যালু হবে। রুম টেম্পারেচার কাছাকাছি 25-30 তে নরমালি 1 মিলিমোল পার কেজি বা 1 মিলিমোলার এর কাছাকাছি থাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে সারফেক্ট্যান্ট কনসেন্ট্রেশন corresponding to the break point has been considered as the অথবা is considered as the CMC for the system. এই যে ব্রেক পয়েন্ট এর করেসপন্ডিং যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটাকে আমরা
সিএমসি বলবো। হ্যাঁ, তাহলে ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো? কন্ডাক্টিভিটি মেজারমেন্টের মাধ্যমে আমরা কিভাবে সিএমসি পাই? আমি বুঝতে পারছি না, কে কথা বলছো, শোনা যাচ্ছে না। আর বিদ্যুৎ নাই তো, নেটওয়ার্ক সমস্যা। বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, এটা সিম্পল জিনিস, এটা তোমরা কন্ডাক্টিভিটি প্লট এরকম করেছো, বাট হয়তো এই টাইপের দেখো নাই। তাহলে কন্ডাক্টিভিটি মেজারমেন্টের মাধ্যমে আমরা এইভাবে, এটা লিমিটেশন আছে। কন্ডাক্টিভিটি মেজারমেন্টের লিমিটেশনটা বলো তো, আমার এই আলোচনা থেকে কিছু লিমিটেশন তোমরা দাঁড় করাতে পারো কিনা? কন্ডাক্টিভিটি প্লটের কোন লিমিটেশন তোমাদের চোখে ধরা পড়ে? কি হাবিব তো কাজ করেছিল কিছুটা, বলতে পারবা? মানে কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়ানোর সাথে সাথে যে হুট করে স্যার একটা ব্রেকডাউন আসে আর কি। এখানে মানে কততে আসতেছে বা আমার টেম্পারেচারটা স্যার মেইনলি হচ্ছে এখানে টেম্পারেচার ইফেক্ট করবে আর কি। টেম্পারেচার যদি আমি বাড়াই দিই তাহলে হুট করে ব্রেকডাউন হইতে পারে। আর যদি কনসেন্ট্রেশনটা আমি আর হঠাৎ করে বাড়াই দিই তাহলে এখানে স্যার মানে ব্রেকডাউনটা দ্রুত আসবে। এই জন্য কনসেন্ট্রেশনটা অনেক মানে খুব মানে কম কম নিয়ে নিয়ে এটা চেঞ্জ করতে হবে আর কি। কয়েকটা জিনিস, একটা তো হচ্ছে যে যে কোনো মেথডের ক্ষেত্রেই কন্ডিশন গুলো ফিক্সড করতে হবে। তুমি অ্যাকুয়াস মিডিয়ামে নিচ্ছ নাকি অন্য কোনো অ্যাডিটিভস নিচ্ছ, নিলে তার একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকতে হবে, টেম্পারেচারটা ফিক্সড থাকতে হবে, তাহলে বলা যাবে যে এই কন্ডিশনে সিএমসিটা এটা। আচ্ছা, সেকেন্ডলি হলো আমি যেটা লিমিটেশন বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে মেথডের লিমিটেশন। যেমন কন্ডাক্টিভিটিটা আমরা নর্মালি আয়নিক সারফেক্টেন্টের বেলায় ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো, জুইটার আয়নের ক্ষেত্রেও ইউজ করা যাবে, বাট নন আয়নিক সারফেক্টেন্ট যদি হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো? নন আয়নিক সারফেক্টেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে নন আয়নিক সারফেক্টেন্ট আয়নাইজেশনে যাবে না, কাজে আমরা আয়ন পাবো কোথা থেকে? স্পেসিফিক কন্ডাক্টিভিটি চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে তো আমরা কি বলে ব্রেক পয়েন্ট পাবো না। এই জন্য কন্ডাক্টিভিটি মেজারমেন্টের এটা একটা লিমিটেশন, যে এটা শুধু যে সমস্ত ম্যাটেরিয়ালস আয়নাইজেশনে যায়, আয়নিক সাবস্টেন্স, হ্যাঁ, আয়নিক ক্যাটায়নিক, অ্যানায়নিক এবং জুইটার আয়নিক, এদের শুধু আমরা এই সিএমসি বের করতে পারবো কন্ডাক্টিভিটি মেজারমেন্টের মাধ্যমে, কিন্তু আমরা নন আয়নিক সারফেক্টেন্টের সিএমসি এটা মেথডে বের করতে পারবো না। তাহলে নন আয়নিকের জন্য কি করতে হবে? এই যে আগের স্লাইডের যে ডাইসলবিলাইজেশন টেকনিকের মাধ্যমে, ইউভির মাধ্যমে আমরা বের করতে পারি। তারপর আদার মেথড গুলো যেমন ফ্লোরেসেন্স এর মাধ্যমে বের করা যাবে, এফটিআই এর মাধ্যমে বের করা যেতে পারে, ডেনসিটি, হ্যাঁ, আদার গুলো দিয়ে বের করা যাবে। শুধু কন্ডাক্টিভিটির ক্ষেত্রে নন আয়নিকের সমস্যা, সাবস্টেনশন মেজারমেন্টেও নন আয়নিক দিয়ে করা যাবে, শুধু নন আয়নিক সারফেক্টেন্টের সিএমসিটা কন্ডাক্টিভিটির মাধ্যমে বের করা যাবে না, এটার একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন আছে, সেটা হলো ইলেকট্রোলাইট যদি হয়, ইলেকট্রোলাইটের প্রেজেন্সে যদি আমরা কাজ করি, অনেক হায়ার কনসেন্ট্রেশন আমরা কাজ করতে পারবো না। তোমরা থার্ড ইয়ারে কয়েকটা এক্সপেরিমেন্ট করেছিলাম দিয়ে, তোমরা তোমরা কি ল্যাবরেটরিতে থার্ড ইয়ারে এক্সপেরিমেন্ট করতে পেরেছিলা? জি স্যার। আচ্ছা, কন্ডাক্টিভিটির 2-3টা এক্সপেরিমেন্ট ছিল, স্মরণ আছে? কি বলার জন্য বললাম, কি বলার জন্য বললাম সেটা তো বলে গেলাম। আচ্ছা, বলতে চেয়েছিলাম যেটা, তোমরা কি ইলেকট্রোলাইটের প্রেজেন্সে কোনো কন্ডাক্টিভিটি এক্সপেরিমেন্ট করেছো?
এটা মনে হয় করো নাই। তোমরা শুধু অ্যাকুয়াস মিডিয়ামে যেমন অ্যাসিড বেস, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড, উইক বেস এর টাইট্রেশন দেখেছো। আর একটা হচ্ছে এই বেসিক মিডিয়াতে অ্যাস্টারের হাইড্রোলাইসিসের কাইনেটিক স্টাডি করেছো, এগুলো করেছো। কিন্তু ইলেকট্রোলাইট মিডিয়াতে তোমরা করো নাই আমার যতদূর মনে পড়ে। মাস্টার্সে ছিল এটা। মাস্টার্সে তোমরা যারা নন ফিজিক্স আছো তোমাদের হয়তো 1-2 দিন ক্লাস হয়েছিল, স্মরণ আছে কিনা বা কাজগুলো করাতে পেরেছে কিনা। ইলেকট্রোলাইট মিডিয়ামে নিলে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয় তাহলে কি হবে, আয়রনের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে কন্ডাক্টিভিটিতে একটা লিমিটেশন এখানে দেখা যাবে, সেটা হলো কন্ডাক্টিভিটির যে রেঞ্জ, এটা তো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কাজ করবে। মনে করো এটা 2000 মাইক্রোসিমেন, 200 থেকে 2000 মাইক্রোসিমেন, অথবা 0 থেকে 2000 মাইক্রোসিমেন। আবার মিলিসিমেন যদি বলি তাহলে হয়তো সাপোজ ধরো 200 মিলিসিমেন পর্যন্ত, এরকম একটা রেঞ্জ থাকে। তোমরা হয়তো খেয়াল করেছো কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে কন্ডাক্টিভিটি বাড়তে থাকে। একটা রেঞ্জের বাইরে গেলে তখন আর কন্ডাক্টিভিটি মিটার আর কাজ করে না, অথবা রেজাল্ট দিলেও সেই রেজাল্টটা সঠিক রেজাল্ট হয় না। যেমন তোমরা যখন ওয়েট নাও, যেটাতে 200 গ্রাম পর্যন্ত ওয়েট নেওয়া যাবে, যদি 250 গ্রাম দাও তাহলে কি ওয়েট নেওয়া যায়? ওয়েট মেশিন সাপোর্ট করবে না, ওখানে তোমাকে সে হ্যাং হয়ে যাবে, সে ওয়েট দিতে পারবে না। একইভাবে কন্ডাক্টিভিটি মিটারের যে লিমিট আছে, এই লিমিটের বাইরে যদি কন্ডাক্টেন্স চলে যায় তাহলে এই কন্ডাক্টিভিটি মিটার আর কাজ করবে না। এই জন্য এই ইলেকট্রোলাইট মিডিয়াতে, সল্ট মিডিয়াতে যদি আমরা কাজ করি, তো সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন যদি অনেক হায়ার হয়, মনে করো সোডিয়াম ক্লোরাইড, এটা আমি 50 মিলিমোলার নিলাম, তাহলে আমাদের ল্যাবে যে কন্ডাক্টিভিটি মিটার গুলো আছে, এই জেনারেল ল্যাবে তো সম্ভবই না, ফিজিক্স ল্যাবে যেগুলো আছে সেগুলো কাজ করবে না। দেখুন আমাদের যে রেঞ্জ, সেখানে সর্বোচ্চ হয়তো 15 বা 20 মিলিমোলার পর্যন্ত কোনোভাবে যেতে পারবো, কিন্তু 20 মিলিমোলার 25 মিলিমোলারে গেলে রিডিংস দিবে, কিন্তু সেটা বেস্ট রেজাল্ট আসবে না। এক্সাক্ট যেটা লো কনসেন্ট্রেশনে পাওয়া যেত ওইরকম অ্যাকুরেট ভ্যালু আসবে না, কি বলে কি হবে, এরর আসবে। তাহলে দুইটা লিমিটেশন আমরা কন্ডাক্টিভিটি, আমি আসলে লিখি নাই, তোমরা একটু পয়েন্ট আউট করে রাখতে পারো। একটা হচ্ছে নন আয়নিকের ক্ষেত্রে সিএমসি বের করা যাবে না, আয়নাইজেশন যেহেতু হবে না। সেকেন্ডলি হলো ইলেকট্রোলাইট মিডিয়াতে বা সল্ট মিডিয়াতে হায়ার কনসেন্ট্রেশনে কন্ডাক্টিভিটি রেজাল্টটা ভালো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক আলোচনা করলাম। সেকেন্ড, আমি দুইটা মেথড এখানে আলোচনা নিয়ে আসছি, আমি সারফেস টেনশন মেজারমেন্ট। এখানে হচ্ছে যে দেখো আমি বই থেকে এরকম একটা প্লট বইয়ের মধ্যেও আছে, রোজেনের বইতে, কিন্তু হাতে ড্র করেই করে দিয়েছি। দেখো আমরা যদি এখানে মূল থিমটা হচ্ছে যে আমি ওয়াটার বলেছি, অন্য সলভেন্টের ক্ষেত্রেও হতে পারে। ওয়াটারের যে সারফেস টেনশনটা, মনে করো এই যে এখানে আমি মনে করো এটা অ্যাকুয়াস মিডিয়ামে আমি এটা নিয়েছি, সারফেস টেনশন মেজার করেছি। ওয়াটারের সারফেস টেনশনটা হচ্ছে এটা। আমরা যখন সারফেক্টেন্ট অ্যাড করতেছি, এই যে লগ অফ সারফেক্টেন্ট, যখন কি বলে আমরা ভ্যালুটা বাড়াচ্ছি কনসেন্ট্রেশন, তো দেখা যাবে যে ইনিশিয়ালি কিছু কনসেন্ট্রেশন পর্যন্ত চেঞ্জ হচ্ছে না, এরপরে ধীরে 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 সারফেস টেনশন কমতে থাকবে, কমতে কমতে এরপরে অনেকটা স্যাচুরেশন আমরা যেমন পাই, অথবা কি বলবো এরকম একটা প্ল্যাটিউর মতো আমরা একটা পাবো, যেটা তেমন একটা চেঞ্জ হচ্ছে না কনসেন্ট্রেশনে বাড়ানোর সাথে। তাহলে এই যে আমরা যেটা প্রথমে ইনিশিয়ালি
চেঞ্জ হয় নাই, এরপরে চেঞ্জ শুরু হয়েছে। এখান থেকে আমরা যদি একটা স্লপ টানি বা ট্যানজেন্ট টানি, আর এই অংশের একটা ট্যানজেন্ট টানি, দুইটার যে ব্রেক পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্ট, এটাকে আমরা সিএমসি বলতে পারি। তাহলে এইভাবে আমরা সারফেস টেনশন মেজারমেন্টের মাধ্যমেও আমরা সিএমসি বের করতে পারি। সলভেন্ট যদি আমি চেঞ্জ করি, সাপোজ ডিএমএফ, হ্যাঁ, তারপরে ডিএমএসও, ইথিলিন গ্লাইকল, এরকম নন অ্যাকোয়াস সিস্টেম নেই, সেক্ষেত্রেও আমরা পার্সেন্টেজ ইউনিটে হোক, যে কোনো কিছু পরিমাণ ওয়াটারও থাকবে, তাহলে তার একটা আমরা সারফেস টেনশন পাবো। সেখান থেকে সারফেক্টেন্ট যোগ করলে ধীরে ধীরে কমবে। অর্থাৎ আমরা সারফেক্টেন্টের ডেফিনেশন থেকে আমরা দেখেছিলাম যে সারফেস অ্যাক্টিভ এজেন্টস আর দোজ which tend to reduce the surface and interface tensions. সারফেস অথবা ইন্টারফেসে যে আনব্যালেন্সড মলিকুলার ফোর্স থাকে সেটাকে নিউট্রালাইজ করে দেবে, যার কারণে সারফেস টেনশন কমে যাবে, ইন্টারফেসিয়াল টেনশন কমে যাবে। তাহলে আমরা এই যে বলেছি, when surface tension versus log of surfactant concentration is plotted, a sharp break point can be observed. তাহলে এখান থেকে surfactant concentration corresponding to the break point can be considered as the CMC of the system. আমরা এইভাবে সারফেস সিএমসি আমরা বের করতে পারি। আমি দুইটা মেথড এখানে আমি ডেসক্রিপশনে নিয়ে আসছি। আরো মেথড, অসমোটিক প্রেসার যদি হয়, অসমোটিক প্রেসারও অনেকটা এই ইয়ের মতো, কন্ডাক্টিভিটির মতো বেড়ে যে এটা আর বাড়বে না, এটা প্ল্যাটিওর মতো স্যাচুরেশন পয়েন্ট আসবে, ব্রেক পয়েন্ট থেকে আমরা পাবো। আবার যদি ইউবি নেই, ইউবিতে কি হবে, ডাইসোলিউশন টেকনিকে, এটা রোজেনের বইতে একটা ফিগার দেয়া আছে। ইনিশিয়ালি ডাই সলিউশনে যায় নাই, লো সারফেক্টেন্ট যখন যে কনসেন্ট্রেশনে এসে সারফেক্টেন্ট মাইসিলি তৈরি করেছে, তখন থেকে ডাইগুলো মাইসিলির মধ্যে ইনকর্পোরেশন শুরু হবে, ইনক্লুশন শুরু হবে। তাহলে তখন যদি সলিবিলিটি বেড়ে যাবে, তখন ডাইয়ের অ্যাবজর্বেন্স বেশি পাওয়া যাবে। তো ইনিশিয়ালি ডাইয়ের অ্যাবজর্বেন্স থাকবে না, কনসেন্ট্রেশন বাড়তেছে, অলমোস্ট সেম অ্যাবজর্বেন্স, হঠাৎ করে একটা কনসেন্ট্রেশন আসার পরে অ্যাবজর্বেন্স বাড়া শুরু করবে। তাহলে আগে ছিল না, কনসেন্ট্রেশন বাড়ার সাথে একই লেভেলে ছিল, হঠাৎ করে বেড়ে গেছে। তাহলে এখানে আমরা একটা ব্রেক পয়েন্টের মতো পাবো, সেখান থেকে আমরা সিএমসি বের করতে পারবো। এরকম ইউবির মাধ্যমে, ডাইসোলিবিলাইজেশনের মাধ্যমে আমরা সিএমসি বের করতে পারি। তো এখন ফ্যাক্টরস অফ different factors on the effect of different factors on the mycelium concentration, এটা আমরা গত ক্লাসে সারফেক্টেন্ট স্ট্রাকচার আলোচনা করেছিলাম। আজকে আমরা টেম্পারেচার ইফেক্ট এবং সল্টের ইফেক্টটা আমরা আলোচনা করব। তো দেখো, আমরা যদি সিএমসি বের করি, ডিফারেন্ট টেম্পারেচারে আমরা যদি এক্সপেরিমেন্টটা রান করি এবং সিএমসি বের করি, তাহলে দেখতে পাবো যে সিএমসি ভ্যালুটা হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য ভেরিয়েশন অফ টেম্পারেচার। আয়নিক হোক, নন আয়নিক হোক, অ্যানায়নিক হোক, ক্যাটায়নিক হোক, সবগুলোর উপরে টেম্পারেচার। এখানে দুইটা টাইপ আমি দেখিয়েছি। দেখো, ফিগার এতে টেম্পারেচার এক্স অ্যাক্সিসে, সিএমসি ওয়াই অ্যাক্সিসে। দেখো, সিএমসি ইনিশিয়ালি কমে একটা মিনিমাম পজিশনে এসে আবার বেড়েছে। আবার এটা হলো ক্যাটায়নিক সারফেক্টেন্টের বেলায়, এটা একটা অ্যান্টিবায়োটিক ক্যাটায়নিক সারফেক্টেন্ট সিস্টেম। এটা আমাদেরই কাজ, এই জন্য আমরা দিয়েছি। কি বলে, বিতে দেখো অ্যানায়নিক সারফেক্টেন্ট ইউজ করেছি, এলজিএস। তাহলে এখানে অলমোস্ট গ্র্যাজুয়ালি কমে আসছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। আবার অন্য ধরনের লিটারেচারে অন্য মুডগুলো, কারণ ক্যাটায়নিক সারফেক্টেন্ট আমি একটা বললাম, এরকম হান্ড্রেডস অফ ক্যাটায়নিক সারফেক্টেন্ট আছে, অনেক অ্যানায়নিক সারফেক্টেন্ট আছে। সব সারফেক্টেন্ট যে একই ধরনের বিহেভিয়ার শো করবে তা না। কোন ক্ষেত্রে এমনও হতে পারে যে না কমে তোমার যেমন এই যে মিনিমামের পরে যেমন স্ট্রেট বেড়েছে,
একইভাবে হতে পারে যে ওই সার্ফেক্টেন্টের জন্য রুম টেম্পারেচার থেকে একেবারে টেম্পারেচার বাড়ার সাথে সাথে বেড়ে গেছে। আবার এমনও হতে পারে যে এটার উল্টো, অর্থাৎ ম্যাক্সিমাম হয়ে কমেছে, সেই ট্রেন্ড হতে পারে। এরকম এক্সাম্পলও আমাদের লিটারেচার আমরা দেখেছি। এখন মূলত এখানে আমরা যে দেখো জেনারেল ট্রেন্ড যেটা ক্যাটায়নিক সার্ফেক্টেন্টের বেলায় ইউ শেপটের মতো হয়, আর অ্যানায়নিকের বেলায় মোস্টলি আমরা লক্ষ্য করেছি যে গ্র্যাজুয়ালি কমে যায়। তারপরেও দেখো এই যে এখানে একটু কি বলবো কার্ভেচারের মতো চলে আসছে 323 অর্থাৎ 50°C। পরের টেম্পারেচার গুলো আমরা মেজার করি নাই, যদি 60, 70, 80 ডিগ্রিতে নেওয়া যেত তখন আবার এটা উপর দিকে যদি যায় সেক্ষেত্রে মনে হয় মিনিমাম পজিশন আসতে পারে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে এখানে যদি আমরা মনে করি যে পরে আরো বেড়ে যাবে, এখানে আমরা মিনিমাম পয়েন্ট পাবো, এখানে মিনিমাম পয়েন্ট পেয়েছি, তাহলে মিনিমাম পয়েন্টটাও সার্ফেক্টেন্ট টু সার্ফেক্টেন্ট ভেরি করতে পারে, টি মিনিমাম বলে এটাকে। আচ্ছা, এখন এই যে তোমার টেম্পারেচার ভেরিয়েশনের সাথে সিএমসিটা চেঞ্জ হচ্ছে, এর মূলত কি কারণ? এখানে সার্ফেক্টেন্টের মধ্যে স্ট্রাকচারের মধ্যে হাইড্রোফিলিক পোর্শন আছে, হাইড্রোফোবিক পোর্শন আছে। তাহলে হাইড্রোফিলিক পোর্শনের চারদিকে ওয়াটারের যে অ্যারেঞ্জমেন্টটা সেটাকে আমরা হাইড্রোফিলিক হাইড্রেশন বলি, আর হাইড্রোফোবিক রিজিয়ন নন পোলার পার্টের চারদিকে যে ওয়াটারের অ্যারেঞ্জমেন্ট সেটাকে আমরা হাইড্রোফোবিক হাইড্রেশন বলি। এখন টেম্পারেচার যদি বাড়াতে থাকি দুইটা হাইড্রেশনই কমে যায়, এক্সটেন্ট অফ বোথ হাইড্রেশন টেন্ড টু ডিক্রিজ। টেম্পারেচার বাড়ার সাথে সাথে দুইটা হাইড্রেশন, এক্সটেন্ট অফ হাইড্রেশন দুই ক্ষেত্রে কমে যায়। কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে নাম্বার 1 যে হাইড্রোফিলিক হাইড্রেশন যদি কমে যায়, হাইড্রোফিলিক হাইড্রেশন যদি কমে তাহলে হাইড্রোফোবিক ক্যারেক্টার বেড়ে যায়, সেই ক্ষেত্রে মাইসেলাইজেশনটা ফেভারেবল হয়। আর মাইসেলাইজেশন ফেভারেবল হয় এটা আমরা বলি ডিক্রিজ অফ সিএমসি, অর্থাৎ সিএমসি যদি কমে যায় তাহলে আমরা বলি যে মাইসেলাইজেশন ফেভারেবল হয়েছে, অল্প সার্ফেক্টেন্টেই মাইসেলি ফর্ম করে ফেলছে, এবং এটা এক্সপেক্টেড। মাইসেলাইজেশন যদি অল্প কনসেন্ট্রেশনে, আমরা মূলত সার্ফেক্টেন্ট যত জায়গায় ইউজ করা হয়, মনে করো খাবারের মধ্যে সার্ফেক্টেন্ট ইউজ করা হয়, ডিটারজেন্টের মধ্যে সার্ফেক্টেন্ট ইউজ করা হয়, ফুডের ঔষধের মধ্যে ইউজ করা হয়, কসমেটিক্স এর মধ্যে ইউজ করা হয়। তাহলে সার্ফেক্টেন্ট বিভিন্ন ক্ষেত্রে পেইন্টস এর মধ্যে ব্যবহার করা হয়, এক এক জায়গায় এক এক পারপাসে ইউজ করা হয়, এবং যেই পারপাসে কখনো সলিবিলিটি এনহ্যান্সার হিসাবে, কখনো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসাবে, কখনো এটা থিকেনিং এজেন্ট হিসাবে, এক এক জায়গায় এক এক ধরনের পারপাসে ইউজ করা হয়। এখন যেই পারপাসে ইউজ করা হয় নরমালি এই পারপাস গুলো পাওয়া যায় হচ্ছে এই সার্ফেক্টেন্ট অ্যাক্টিভিটিটা শো করে হচ্ছে আফটার ডেভেলপমেন্ট অফ মাইসেলি, অর্থাৎ সিএমসি ভ্যালুর উপরের কনসেন্ট্রেশনে এটা তার এই পারফরমেন্স শো করতে পারে। তাহলে আমাকে সিএমসির বেশি কনসেন্ট্রেটেড সার্ফেক্টেন্ট সলিউশন ইউজ করতে হবে। এখন যদিও এটা ইউজফুল, আমাদের জন্য হেল্পফুল এবং উপকারী, এরপরেও পরিমাণে যদি বেশি হয় সেটা কিছুটা সাইড ইফেক্ট আছে, টক্সিক ইফেক্ট থাকতে পারে, কিছু কিছু সার্ফেক্টেন্টের ক্ষেত্রে টক্সিক ইফেক্ট আছেও। এই জন্য সেটা হয়তো টলারেবল, আমরা ফুড গুলোতে অথবা মেডিসিন গুলোতে যে রেঞ্জে ইউজ করা হয় এগুলো টলারেবল রেঞ্জের মধ্যে, যার কারণে ইউজ করা হয়। এখন মনে করো যত কম হবে তাহলে অ্যাডভার্স ইফেক্ট গুলো কমে যাবে, এই জন্য আমাদের সিএমসি যাতে কমে যায় এই জন্য বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ফ্যাক্টরে স্টাডি করে এটা মিনিমাইজ করা যায় কিভাবে সেই জন্য এগুলো দেখা হয়। যাই হোক, এখানে তাহলে আমরা দেখছি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে দুইটাই যেহেতু কমে, কিন্তু হাইড্রোফিলিক হাইড্রেশন কমে গেলে হাইড্রোফোবিক ক্যারেক্টার বেড়ে যায়, সেই ক্ষেত্রে মাইসেলাইজেশনটা ফেভারেবল হয়, সিএমসি কমে যায়। আবার হাইড্রোফোবিক হাইড্রেশন যদি কমে যায় তাহলে
হাইড্রোফোবিক ক্যারেক্টার যেহেতু কি বলে সিস্টেমটা কম শো করে, তাদের ডিসফেভারেবল হবে এবং সিএমসিটা বেড়ে যাবে। তাহলে আমরা এই যে এখানে মিনিমাম যে পেয়েছি, শুরুর দিকের কমটা হবে যে দুইটা ইফেক্টই থাকছে, তাহলে দুইটা মিনিমাইজেশনের মাধ্যমে যেটা বেশি থাকবে তার ইফেক্ট হবে। তাহলে ইনিশিয়ালি কমটা হবে ফার্স্ট ইফেক্ট, অর্থাৎ হাইড্রোফিলিক হাইড্রেশন কমে যাওয়ার ইফেক্টটা, আর সেকেন্ড পোর্শনটা আমরা পাবো হাইড্রোফোবিক হাইড্রেশন কমে যাওয়ার ইফেক্টটা বেড়ে যাওয়াতে এটা ডিসফেভারেবল হয়েছে, সিএমসি বেড়ে গেছে। অ্যানানিক এর ক্ষেত্রে মোটামুটি তোমার 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 323-25 এই রেঞ্জ পর্যন্ত এসডিএস এর আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়ালি কমে আসছে। তাহলে আমরা এখানে ফেভারেবল কন্ডিশন দেখছি এবং ফার্স্ট ইফেক্ট অর্থাৎ হাইড্রোফিলিক হাইড্রেশন কমার টেন্ডেন্সিটা এখানে ডমিনেটিং। স্যার আজকে থাক স্যার। আজকে থাকবে 12:45। ইলেকট্রোলাইটের এই স্লাইডটা শেষ করে দিই। এই একটা স্লাইড, এই অল্পই, আমি অনেক ডিটেইলে যাই নাই, সিম্পলি তোমাদের জিনিসগুলোকে প্রেজেন্ট করেছি। মনে করো ইফেক্ট অফ ইলেকট্রোলাইটস, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, ফসফেট, অ্যামোনিয়াম এর সল্টগুলো, এই জিনিসগুলো মিডিয়াম হিসেবে যদি ইউজ করি তাহলে কি ইফেক্ট হবে। ইলেকট্রোলাইটের প্রেজেন্সটা এটা বেশি প্রোনাউন্সড হবে অ্যানায়নিক এবং ক্যাটায়নিক এর ক্ষেত্রে, এরপরে জুইটার আয়নিক, এরপরে হচ্ছে নন আয়নিক। হ্যাঁ, সবচেয়ে বেশি হবে অ্যানায়নিক এর ক্ষেত্রে, এরপরে ক্যাটায়নিক, এরপরে জুইটার আয়নিক, এরপরে নন আয়নিক। মোস্টলি এই সমস্ত ক্ষেত্রে এই ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে সিএমসি গুলো কমে যায়। আমরা যদি ইলেকট্রোলাইট নেই তাহলে সিএমসিটা কমে যাবে, অর্থাৎ কম সারফেক্টেন্ট কনসেন্ট্রেশনে মাইসেলি ফরমেশনটা সংঘটিত হবে। এখন এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি, যেমন লগ অফ সিএমসি ইকুয়াল টু মাইনাস এ লগ সিআই প্লাস বি। এখানে এ বি কনস্ট্যান্ট, এটা পার্টিকুলার সারফেক্টেন্টের জন্য কনস্ট্যান্ট ভ্যালু, সিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট। তাহলে দেখো আমি এটা স্লপটা কি হচ্ছে, নেগেটিভ স্লপ। নেগেটিভ স্লপ থেকে আমি বুঝতে পারছি যে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন যত বাড়বে সিএমসিটা কমতে থাকবে, নেগেটিভ স্লপের স্ট্রেট লাইন পাবো। আর এখানে যদি পজিটিভ থাকতো তাহলে ইলেকট্রোলাইট এনে পজিটিভ স্লোপ থাকতো, তাহলে ইলেকট্রোলাইট বাড়ার সাথে সাথে সিএমসি গুলো বেড়ে যেত। যেহেতু আমরা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন বাড়াতে থাকলে সিএমসি গুলো কমে যাবে, কাজে এটা আমরা দুইটা যদি আমরা গ্রাফিক্যালি দেখি নেগেটিভ স্লপ পাবো। আচ্ছা, এই যে ডিক্রিজ অফ সিএমসি ভ্যালু উইথ দ্য এডিশন অফ ইলেকট্রোলাইট, এটা মেইনলি হচ্ছে তোমার এই সলিউশন ফেজে আয়নিক অ্যাটমসফিয়ার যে থিকনেসটা কমে যাবে, অর্থাৎ কাউন্টার আয়ন বাইন্ডিং, অর্থাৎ সারফেক্টেন্টের যে অ্যাক্টিভ পার্ট সেটার সাথে বেশি পরিমাণ কাউন্টার আয়ন বাউন্ড হয়ে যাবে। তাহলে এই সলিউশন ফেজের মধ্যে আয়নাইজড ফর্মে কম থাকবে। তাহলে কি হবে, থিকনেসটা এই আয়নিক অ্যাটমসফিয়ারে আমরা এটা মূলত বলি যে থিকনেসটা বলবো হচ্ছে আয়নাইজড পার্টের জন্য, তাহলে ফ্রি আয়নের পরিমাণ কম থাকবে, আয়নাইজেশন কম থাকবে, কিন্তু কাউন্টার আয়ন বাইন্ডিংটা আমরা বেশি পাবো। এই কারণে যেটা হবে তোমার এই হেড গ্রুপ রিপালশন, যেটা হেড গ্রুপ রিপালশন যদি বেড়ে যায় তাহলে মাইসেলি ফরমেশন হবে হায়ার কনসেন্ট্রেশনে। কিন্তু কাউন্টার আয়ন যদি এসে হেড গ্রুপের সাথে বাউন্ড করে ফেলে, সাপোজ
পজিটিভ আয়ন অ্যাক্টিভ পার্টে, তাহলে নেগেটিভলি চার্জড আয়ন এসে এর সাথে বাউন্ড করলো, তাহলে সে তো তোমার নিউট্রাল হয়ে গেল। অর্থাৎ সে আর একটা পজিটিভ পার্ট ছিল আর একটা নেগেটিভের সাথে সে ইন্টারাকশনে চলে আসছে, কাজে সে আরেকজনের সাথে রিপালশনে যাওয়ার সুযোগ পাবে না। একটা পজিটিভলি চার্জড অ্যাক্টিভ সারফেক্টেন্টের অ্যাক্টিভ পার্ট, সে আরেকটা নেগেটিভলি চার্জড এসে তার সাথে মানে পেয়ারিং হয়েছে অথবা কি বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে আবদ্ধ হয়েছে, তাহলে সে আরেকটা সিমিলার চার্জড ম্যাটেরিয়ালকে সে আর রিপালসিভ ফোর্সটা এক্সার্ট করতে পারবে না, শো করতে পারবে না, এটা দেখাতে পারবে না। যার কারণে আমরা এখানে এই সিমিলার চার্জড অ্যাক্টিভ পার্টের মধ্যে রিপালশনটা কমে যাবে। রিপালশন যদি কমে যায় তাহলে কি হবে, অ্যাক্টিভ পার্ট গুলো নন পোলার অথবা সারফেক্টেন্ট, টোটাল সারফেক্টেন্টটাই কি হবে, অ্যাগ্রিগেশনে আসার সুযোগ বেড়ে যাবে, যেহেতু হেড গ্রুপের রিপালশনটা কমে যাচ্ছে। হ্যাঁ, কাজেই আমরা অল্প সারফেক্টেন্ট কনসেন্ট্রেশনে মাইসিলি ফর্মেশন পাবো, সিএমসি গুলো কমে যাবে। এইভাবে ইলেকট্রোলাইট যোগ করলে কি বলে সিএমসিটা আমরা কম সারফেক্টেন্ট কনসেন্ট্রেশনে সিএমসি পাবো, অর্থাৎ সারফেক্টেন্ট মাইসিলি ফর্মেশন আর্লিয়ার হবে। এবং তোমরা খেয়াল করে থাকবা এই যে ডিটারজেন্ট পাউডার গুলো যে ওর কম্পোনেন্ট গুলো যদি কি বলে দেখো, কনস্টিটিউয়েন্ট গুলো, ইনগ্রেডিয়েন্টস গুলো, এর মধ্যে অবশ্যই কোনো না কোনো সল্ট থাকার কথা। তারপরে অনেক মেডিসিন দেখবা, অনেক মেডিসিনের মধ্যে ইনগ্রেডিয়েন্ট হিসাবে কিছু পরিমাণ সল্ট থাকে। মূলত এই যে এই প্রপার্টিজ গুলোকে এনহ্যান্সের জন্য এই ইলেকট্রোলাইট গুলো দেওয়া হয়। এটা মূল তোমার বডিতে এসে এফেক্ট করবে সেটা না, সলিউশন প্রপার্টি এনহ্যান্সমেন্টের জন্য এই ইলেকট্রোলাইট দেওয়া হয়, কিন্তু এটা একটা সার্টেন কি বলে কনসেন্ট্রেশন পর্যন্তই দেওয়া হয়, যাতে অন্য ধরনের অ্যাডভার্স ইফেক্টে না যায়, শুধু সলিউশন বিহেভিয়ার গুলোই কন্ট্রোল করতে পারে। তো তাহলে আমরা যে ইফেক্ট গুলো দেখলাম, ইলেকট্রোলাইটের ইফেক্ট দেখলাম, ইলেকট্রোলাইট থাকলে সিএমসিটা মাইসেলাইজেশন ফেভারেবল হয়, সিএমসি কমে যায়। আবার এটা অ্যানায়নিক ক্যাটায়নিং এর জন্য বেশি ইফেক্ট পাওয়া যায়। এরপরে সুইটারায়নিক একদম কম ইফেক্ট করে নন আয়নিকের ক্ষেত্রে। নন আয়নিকের ক্ষেত্রে কম ইফেক্ট পাওয়া যায় কেন আমরা বুঝতে পারছি, তাই না? কারণ হচ্ছে যে আয়নিক গুলোর ক্ষেত্রে তো ইলেকট্রোলাইটের যে আয়নাইজেশনের মাধ্যমে আয়নগুলো তৈরি হলো সেগুলো যে বাউন্ড হয়, বাউন্ড হয়ে ওদের রিপালশনকে কমায় দেয়, এই জন্য ওই ক্ষেত্রে ইফেক্টটা বেশি পাওয়া যায়। কিন্তু নন আয়নিকের ক্ষেত্রে তো আর তোমার ওই ধরনের কি বলে কাউন্টার ব্যালেন্স করার সুযোগ নেই, এই জন্য এই ক্ষেত্রে আমাদের ইফেক্টটাও কম হবে। টেম্পারেচার ইফেক্ট আমরা আলোচনা করেছি, গত ক্লাসে আমরা সারফেক্টেন্টের স্ট্রাকচারটা আলোচনা করেছিলাম। এছাড়া অন্য সলভেন্ট এবং আরো অনেক অ্যাডিটিভ আছে, আমরা অবশ্য নিয়ে এই স্লাইডে আমি অবশ্য আনি না এগুলো। যেমন তোমার ইথিলিন গ্লাইকল যদি হয়, আমি এমনি একটু রাফলি আলোচনা করি 2-1 মিনিট। সেটা হচ্ছে মনে করো ইথিলিন গ্লাইকল আছে, অ্যালকোহল আছে, এই সলভেন্ট গুলো তোমার ওয়াটারের স্ট্রাকচারটা ভেঙে দিবে, ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। তাহলে ওয়াটারের মধ্যে সারফেক্টেন্টের যে কি বলে মাইসিলি ফর্মেশনটা হতো, সেটা এই বিহেভিয়ারটা একটু চেঞ্জ হবে। কেমন? মনে করো এই ওয়াটারের ডাইলেটিক কনস্ট্যান্ট 78, ইথানল, ইথিলিন গ্লাইকল, ডিএমএফ, ডিএমএসও, অ্যাসিডোনাইট্রাইল, এগুলো সবগুলোরই কম। তাহলে সলভেন্ট গুলো যদি অ্যাড করা হয় তাহলে ওয়াটারের ডাইলেটিক কনস্ট্যান্ট কি হবে, কমে যাবে। তাহলে ডাইলেট্রিক কনস্ট্যান্ট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন অথবা অ্যাট্রাকশন এর রিভার্স। রিপালশন যদি বলি, রিপালশনের রিভার্স ইনভার্সলি প্রপোর্শনাল। কাজেই যদি ডাইলেট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যদি বাড়ে, রিপালশন কমে যাবে। ডাইলেট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যদি কমে যায়, রিপালশন
বেড়ে যাবে, রিপালশন বেড়ে গেলে মাইসেলাইজেশনটা ডিসফেভারেবল হবে, সিএমসি বেড়ে যাবে। এটা একটা কারণ। আরেকটা হলো যে সলভেন্ট প্রপার্টি, অর্থাৎ ওয়াটারের মধ্যে যদি নন পোলার পোর্শন, যেহেতু মনে করো ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, বিউটাইল গ্রুপ, এগুলো যদি অ্যালকোহলের পার্ট আসে, এরা নন পোলার, কাজে এদের সাথে এরা আবার যে সারফেক্টেন্টের নন পোলারের মধ্যে ডিজলভ হবে আর ইন্টারাকশন হবে, তখন কি বলবো, সারফেক্টেন্টের অ্যাগ্রিগেশন প্রপার্টিসটা একটু কমে যাবে। সেই ক্ষেত্রে হায়ার কনসেন্ট্রেশনে যে সারফেক্টেন্ট মাইসিলি ফর্ম করবে, সিএমসি বেড়ে যাবে, এরকম আর কি। আর নন পোলার যেমন আরো কিছু আছে, অর্গানিক সলভেন্ট গুলো, ডিএমএসও, অ্যাসিডোনাইট্রাইল, এগুলোর ক্ষেত্রেও এই এই ধরনের বিহেভিয়ার গুলো পাওয়া যাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে প্রোটিন স্ট্যাবিলিটি, ডিন্যাচারেশন, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, কিভাবে ডিন্যাচারেশন করা যায়, বিভিন্ন ওয়ে গুলো, এদের মেকানিজম, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষও করতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমরা সাবধানে থেকো যে যেখানে আছো।